হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো সামনেই কিন্তু তোমাদের আপার প্রাইমারির এক্সাম আসতে চলেছে এবং আপার প্রাইমারির সিলেবাস কিন্তু প্রচুর সিলেবাস। ঠিক আছে, হিউজ সিলেবাস। তো সিলেবাসটা কমপ্লিট করতে গেলে তোমাদের হাতে কিন্তু সময় থাকাটা দরকার, কারণ যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে, ফর্ম ফিল আপ হয়ে গেলে কি হবে, হাতে আর 2 থেকে 3 মাস সময় থাকবে এবং 3 মাসে এত হিউজ একটা সিলেবাস কভার করা কিন্তু মানে মুখের কথা নয় আর কি। ঠিক আছে, তো প্রচুর সিলেবাস, এই সিলেবাসটা কভার করতে হলে তোমাদের কিন্তু এখন থেকেই কিন্তু প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আজকে আমরা দেখবো আপার প্রাইমারির সিডিপির একটা নোটস দেখবো, ছোট করে দেখবো নোটসটা। আমাদের অনলাইন ক্লাসে আরও ডিটেলসে রয়েছে, অত ডিটেলসে নোটস দেখে এমসিকিউ করা এখন ওটা অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো নোটসটা আমরা জিস্ট আকারে দেখবো, দেখে সেটার উপর বেস করে কিন্তু আমরা এমসিকিউর একটা টেস্ট করব এবং তোমরা কত স্কোর করলে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, বলেছে শিক্ষাদানের পর্যায়। ঠিক আছে, শিক্ষাদান একটা টিচার আর স্টুডেন্টের মধ্যে মূল যে প্রথম যে সম্পর্ক, সেটা কিসের সম্পর্ক, সেটা হলো শিক্ষাদানের সম্পর্ক। ঠিক আছে, শিক্ষাদানের সম্পর্ক। তো শিক্ষাদানটা কিছু পর্যায়ে হয়, কিছু স্টেজেস থাকে, সেগুলো কি কি দেখো। বলেছে শিক্ষাদানের পর্যায় হলো শিক্ষণ শেখার প্রক্রিয়ার প্রধান ধাপসমূহ। শিক্ষাদান একটি জটিল এবং উদ্দেশ্য নির্ভর কার্যক্রম, তাই একে সফল করতে নিয়মতান্ত্রিক পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং যথাযথ মূল্যায়ন প্রয়োজন। মানে একটা পরিকল্পনা করা দরকার কিভাবে পড়াবো। যেমন আমাদের ধরো অনলাইন ক্লাসে আমাদের কি পরিকল্পনা আছে আপার প্রাইমারির ক্ষেত্রে, যা যা সিলেবাসে রয়েছে প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজ একটা নোটস থাকবে এবং তার উপর বেস করে কিন্তু এমসিকিউ থাকবে। ঠিক আছে, সিডিপি বলো, সিডিপির ইংলিশ বলো, তারপরে ধরো বেঙ্গলি বলো, সায়েন্সের যে 3টে সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, মানে আর্টসের যে সাবজেক্ট, এগুলোর কি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস থাকবে এবং তার সাথে কিন্তু এমসিকিউ থাকবে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের। তো এটা কি আমাদের পরিকল্পনা। তো এটাকে বাস্তবায়ন করতে গেলে কি হবে, আমাদের নোটসটা প্রিপেয়ার করে আমাদেরকে স্টুডেন্টসদেরকে দিতে হবে এবং তারা কতটা পারছে সেটা হলো লাস্ট মূল্যায়ন এবং টেস্ট নেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তারা কতটা পারছে, বা পড়া ধরার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো জ্যাকসন শিক্ষাদানকে একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিবেচনা করে এটিকে 3টে পর্যায়ে ভাগ করে। তাহলে জ্যাকসন কটা পর্যায়ে ভাগ করে, 3টে পর্যায়ে ভাগ করে। কি কি দেখো, শিক্ষাদানের 3টে পর্যায়। একটা হলো প্রাক সক্রিয় পর্যায় বা প্রি অ্যাক্টিভ ফেজ, যেটাকে বলা হচ্ছে পরিকল্পনা পর্যায়। ঠিক আছে, প্রি অ্যাক্টিভ ফেজে কি করা হচ্ছে, কিভাবে পাঠদানটা করা হবে সেটার পরিকল্পনাটা কিন্তু করা হচ্ছে। নেক্সট দেখো, 2 নাম্বার বলেছে মধ্য সক্রিয় পর্যায় বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা বাস্তবায়ন পর্যায়। যেই পরিকল্পনাটা করা হলো সেটাকে যে বাস্তবায়ন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা মধ্য সক্রিয় পর্যায়। ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, পরবর্তী সক্রিয় পর্যায় বা পোস্ট অ্যাক্টিভ ফেজ মূল্যায়ন পর্যায়। এবার বাস্তবায়নের পরে স্টুডেন্টরা কতটা শিখলো সেটাকে যখন এভ্যালুয়েট করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মূল্যায়ন পর্যায় এবং সেটার নাম কি, পোস্ট অ্যাক্টিভ ফেজ। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দেখব হলো সক্রিয় পর্যায়ের মধ্যে কি কি পড়ছে। দেখো, এই পর্যায়ে শিক্ষক পাঠ শুরু করার আগে সমস্ত পরিকল্পনামূলক সিদ্ধান্ত গ্রহণ করবে। নেক্সট, মূল বৈশিষ্ট্য কি, পাঠের লক্ষ্য নির্ধারণ, যে যেটা পড়াচ্ছি তার টার্গেটটা কি। হুম নেক্সট দেখো, বলেছে বিষয়বস্তু নির্বাচন এবং বিন্যাস, যে কোন কোন জিনিসগুলো পড়াবো, কোনটাকে আগে পড়াবো, কোনটাকে পরে পড়াবো, এই যে একটা প্ল্যানিং করা, সেটাকে বলা হচ্ছে বিষয়বস্তু নির্বাচন এবং সেটাকে বিন্যাস করা, ঠিক করে সাজানো। শিক্ষাদানের কৌশল ও পদ্ধতি নির্বাচন, যে এই জিনিসটা আমি কিভাবে বোঝাবো, এটা কি কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাবো নাকি বাইরের পরিবেশে নিয়ে গিয়ে বোঝাবো, বা কোনো একটা বোটানির কোনো সাবজেক্ট পড়াতে গিয়ে কোনো একটা গাছ দেখিয়ে বোঝাবো, নাকি ছবি এঁকে বোঝাবো, না স্লাইড শো করে বোঝাবো, না ফ্লোচার্ট করে বোঝাবো। এইটাকে বলা হচ্ছে হলো শিক্ষাদানের কৌশল এবং পদ্ধতি, যে আমি কোন পদ্ধতিতে বোঝাবো যাতে স্টুডেন্টরা সেটাকে সহজে অ্যাডাপ্ট করতে পারে। ঠিক আছে,
নেক্সট দেখো বলেছে শিক্ষা সামগ্রী এবং উপস্থাপনার পরিকল্পনা, যে এটা বোঝাতে গেলে বা এটা আমাকে স্টুডেন্টদের কাছে ক্লিয়ার করতে গেলে আমার কি কি সামগ্রী প্রয়োজন। যেমন জ্যামিতি দেখবে স্কুলে ম্যাডাম বা স্যার যারা থাকেন আর কি, এরকম বড় বড় কাঠের চাঁদা, স্কেল এরকম বড় বড় নিয়ে আসে, যেটা কি আমাদের বোর্ডে টিচাররা চক দিয়ে ড্র করে নিয়ে কিন্তু জ্যামিতিটা বোঝাতো, তাই তো? তো এটা কি যে একটা সামগ্রী, যে জ্যামিতির একটা উপপাদ্য বোঝাতে গেলে আমার এই সামগ্রীগুলো প্রয়োজন, বা একটা সম্পাদ্য বোঝাতে গেলে আমার এই সামগ্রীগুলো প্রয়োজন, যেটা দিয়ে আমি বোঝাতে পারবো। বোটানির একটা জিনিস বোঝাতে গেলে আমার একটা পাতা প্রয়োজন, পাতার চ্যাপ্টারে কিছু বোঝাতে গেলে আমার একটা পাতা প্রয়োজন, ফুল বোঝাতে গেলে আমার একটা ফুল প্রয়োজন, হিউম্যান বডি সম্বন্ধে বোঝাতে গেলে আমার একটা হিউম্যান বডির চার্ট প্রয়োজন। এই যে কোন কোন সামগ্রীগুলোকে আমি ইউজ করব, সেটা কিন্তু এই প্রি অ্যাক্টিভ ফেজের মধ্যেই কিন্তু চলছে। এগুলো মনে রাখবে, কারণ এগুলো থেকেও কিন্তু তোমার এমসিকিউ দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো শিক্ষার্থীদের প্রয়োজন এবং সম্ভাব্য প্রতিক্রিয়া অনুমান করা, যে শিক্ষার্থীদের কি প্রয়োজন হতে পারে এই পাঠটা থেকে, বা তাদের কি কি প্রবলেম হতে পারে, বা তারা কি 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 রিয়াকশন দিতে পারে, কি রিয়াক্ট করতে পারে, কি প্রশ্ন তাদের মনে জাগতে পারে, ঠিক আছে? এই জিনিসটা অনুমান করা, একটা টিচার সেটা বুঝতে পারে যে এখানে আমি যখন এই সেন্টেন্সটা বলছি, এই সেন্টেন্সটার মধ্যে এই ওয়ার্ডটা একটা স্পেসিফিক ওয়ার্ড, সেটা একটা স্টুডেন্টের বুঝতে অসুবিধা হতে পারে এবং সেটা প্রশ্ন করতে পারে যে এই ওয়ার্ডটার মানে কি। তো এগুলোকে অনুমান করা। আচ্ছা, নেক্সট দেখো বলেছে এটি শিক্ষাদানের ভিত্তি পর্যায়। স্বাভাবিক, ভিত্তি একদম বেস, এটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তারপরে যে স্তম্ভটা দাঁড়াবে সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু দাঁড়াতে পারবে। নেক্সট দেখো বলেছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা মধ্য সক্রিয় পর্যায়। ইন্টারঅ্যাক্টিভ ফেজে কি হচ্ছে দেখো, বলেছে এই পর্যায় হলো প্রকৃত শ্রেণীকক্ষীয় শিক্ষাদান। মানে প্ল্যানিংটা টিচার কি করলো, টিচার রুমে বসে করে ফেললো, এবারে সে বই খাতা নিয়ে যা যা সামগ্রী নিয়ে কোথায় চলে আসলো ক্লাসরুমে। ক্লাসরুমে আসার পরে কি হবে, সে যা যা প্ল্যানিং করেছে সেগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে, তাই তো? তার মানে শ্রেণীকক্ষে শিক্ষাদানটা হলো ইন্টারঅ্যাক্টিভ ফেজের কিন্তু মূল বিষয়। আচ্ছা, এবারে দেখো মূল বৈশিষ্ট্যের মধ্যে কি শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক ক্রিয়া, এটা কিন্তু হচ্ছে কি স্টুডেন্ট টিচার যে রিয়াকশন, এটা কিন্তু হচ্ছে ক্লাসরুমের মধ্যে। ইন্টারঅ্যাক্টিভ ফেজ ব্যাখ্যা প্রদর্শন প্রশ্নোত্তর, যে কোনো জিনিস আমি যেমন এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ করাবো, তো এবার এমসিকিউ করাতে গেলে আমার মনে হলো যে না এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদের কিছু অন্তত ধারণা থাকা দরকার। অনেকেই জানো না, নতুন দেখছো, তো তাদের যদি কিছু একটা ধারণা না থাকে, আমি দুম করে একটা প্রশ্ন দিলাম যেটার উত্তর ধরো হবে ইন্টারঅ্যাক্টিভ ফেজ, তুমি ভাববে ইন্টারঅ্যাক্টিভ ফেজ কি, এটা কোথার থেকে আসলো, ওটা কোথা থেকে, এই যে হাজারটা প্রশ্ন মনের মধ্যে জড়ো হবে, তো এই হাজারটা প্রশ্ন যাতে মনের মধ্যে জড়ো না হয়, যার জন্য আমি কিন্তু এটাকে ব্যাখ্যা করছি, প্রদর্শন করছি একটা স্লাইড শো এর মাধ্যমে তোমাদের জন্য, এবং এরপরে থাকছে হলো প্রশ্নোত্তর, ঠিক আছে? নেক্সট দেখো বলেছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। এবারে এই ক্লাসটাই যদি আমি তোমাদেরকে রেকর্ডেডটা আপলোড না করে লাইভ ক্লাস নিতাম, তাহলে এই প্রশ্নোত্তরের যে সেকশনটা, এটা কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারতে। যে এই চ্যাপ্টারটুকু পড়ালাম, এটার কোশ্চেনের অ্যান্সার কি হবে তোমরা বলো, তোমরা কমেন্ট করতে অ্যান্সার, এটা কি প্রশ্নোত্তর হতো, ডাইরেক্ট তোমাদের সঙ্গে কিন্তু ক্লাসের মাধ্যমে কিন্তু যোগাযোগটা হতো, ঠিক আছে? সক্রিয় অংশগ্রহণ হতো শিক্ষার্থীদের। উদ্দীপক নির্বাচন এবং উপস্থাপনা, ঠিক আছে? সেই জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে, সেই জিনিসটা কি কি ইন্ডিকেট করছে, মানে যেটা আমি পড়াচ্ছি বা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে উপস্থাপনা প্রয়োজন। নেক্সট দেখো শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার উপর শক্তি বৃদ্ধি, যে শিক্ষার্থীরা কি রিয়াকশন দিতে, তারা বুঝতে পারলো কিনা। দেখবে ক্লাসে পড়ানোর সময় কিছু স্টুডেন্টের মুখ দেখলে বোঝা যায় যে তারা বুঝতে পারেনি, তাদের রেসপন্স করার ধরন দেখলে বোঝা যায় তারা এই জায়গাটা বুঝতে পারেনি, ঠিক আছে? তো এটা কি যে প্রতিক্রিয়ার উপরে শক্তি, তারা কি রিয়াকশন দিচ্ছে, যে এটা বুঝতে পারে, তার মানে এটাকে আমাকে আরো সহজভাবে তাদেরকে বোঝাতে হবে, যতটা বাস্তবসম্মত উদাহরণ দিয়ে বোঝানো যায়। পরিকল্পিত কৌশলের বাস্তব প্রয়োগ, যেটা বললাম, যে বাস্তব প্রয়োগটা কি হতে পারে, কোনো একটা জিনিসকে সহজ করার জন্য তা আমাদের চারপাশের পরিবেশের থেকে একটা উদাহরণ নিয়ে যদি তাকে বোঝানো হয়, সেটা কি অনেক বেশি অ্যাডাপ্টেবল হবে। আচ্ছা, নেক্সট দেখো বলেছে এটি শিক্ষাদানের কেন্দ্রবিন্দু পর্যায়, কারণ এই পর্যায়টা ঠিক করে না হলে শিক্ষাদানটাই ঠিক করে কিন্তু হবে না। নেক্সট দেখো বলেছে পোস্ট অ্যাক্টিভ ফেজ বা পরবর্তী সক্রিয় পর্যায়। পরবর্তী সক্রিয় পর্যায়ে বলেছে এই পর্যায় হলো মূল্যায়ন ও প্রতিফলন পর্যায়। এটা কি মূল্যায়ন এবং তার প্রতিফলন হবে, ঠিক আছে?
মূল বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ছে দেখো, শিক্ষার্থীদের শেখার মান মূল্যায়ন করা, যে তারা কিরকম ভাবে শিখলো, কতটা শিখলো। নেক্সট বলেছে লক্ষ্য অর্জন হয়েছে কিনা নির্ধারণ, যে এই যে চ্যাপ্টারটুকু আমি পড়ালাম, এইটুকু করানোর পরে তোমরা যদি 10 আউট অফ 10 পাও, তাহলে বুঝবো যে না, যে লক্ষ্য অর্জন হয়েছে, যে আমার টার্গেট ছিল এটা তোমাদের কাছে ক্লিয়ার করা, ক্লিয়ার হয়েছে, তোমরা ফুল মার্কস পেয়েছো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো বলেছে শেখার ঘাটতি শনাক্তকরণ। এবার ধরো কেউ পেলো না, কেউ 4-5 পেলো, তাহলে তার কোন জায়গাটা ঘাটতি হলো, কোন জায়গাটা সে বুঝতে পারলো না, কেন বুঝতে পারলো না, এইটাকে শনাক্ত করা। নেক্সট বলেছে পুনরায় শেখানো বা নতুন বিষয় শুরু করার সিদ্ধান্ত। হ্যাঁ, সেটাকে আবার শেখানো, বা যদি মূল্যায়ন ঠিকঠাক হয় নতুন বিষয় আবার তাকে শেখানো হবে, এই জিনিসটা কিন্তু মূল্যায়ন করা। ভবিষ্যৎ শিক্ষাদানের দিক নির্দেশ নির্ধারণ করা। ভবিষ্যতে এবার কিভাবে শিক্ষাদান করা হবে, কোন চ্যাপ্টার পড়ানো হবে, কোন দিক থেকে গেলে সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হবে, সেটা নির্ধারণ করা। এটি শিক্ষাদানের উন্নয়নমূলক পর্যায়। আচ্ছা, এইবারে আমরা দেখব হলো এমসিকিউ। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মন দিয়ে করবে, এবং কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। জ্যাকসনের মতে শিক্ষাদানের প্রকৃত বিশ্লেষণের জন্য কোন বিষয়টি অপরিহার্য? অপশন এ বলেছে কেবল শ্রেণীকক্ষের আচরণ। অপশন বি বলেছে কেবল পাঠ পরিকল্পনা, পাঠের আগে, পাঠ চলাকালীন ও পরে শিক্ষকের কার্যকলাপ, শিক্ষার্থীদের পরীক্ষার ফল মানে মূল্যায়ন। তো কোন জিনিসটা অপরিহার্য জ্যাকসনের মতে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, যে পাঠের আগে, পাঠ চলাকালীন এবং পরে শিক্ষকের কার্যকলাপ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এই যে জ্যাকসনের শিক্ষাদান যে ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে এটাকে দেখা হচ্ছে, তাই তো? তিনি মনে করেন শুধু শ্রেণীকক্ষে কি ঘটছে তা দেখলে শিক্ষাদান সম্পূর্ণভাবে বোঝা যায় না। ঠিক আছে, তিনি শুধু শ্রেণীকক্ষে কি হচ্ছে এটা দেখলে কিন্তু শিক্ষাদানটা সম্পূর্ণভাবে হয় না। শিক্ষকের 3 ধরনের কার্যকলাপ বিশ্লেষণ জরুরি। কি কি? পাঠের আগে, যেটাকে আমরা বলছি প্রি অ্যাক্টিভ, পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, এইগুলো। নেক্সট বলেছে পাঠ চলাকালীন, যেটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, বাস্তব শিক্ষাদান এবং পারস্পরিক ক্রিয়া। আর তারপর একটা বলা হচ্ছে পোস্ট অ্যাক্টিভ। দেখো কোশ্চেনটা এমন ভাবে দিল, এখানে কিন্তু হ্যাঁ প্রাক বা মধ্যবর্তী বা পরবর্তী বা প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ এরকম কোনো ওয়ার্ড ইউজ করলো না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি ধরতে পারবে যে পাঠের আগে, পাঠ চলাকালীন আর পাঠের পরে, এই কথা দুটোর মাধ্যমে এই তিনটেকেই ইন্ডিকেট করতে চেয়েছে। তার জন্য কি তোমার চ্যাপ্টারটা কিন্তু জানা জরুরি, শুধু এমসিকিউ পড়লে কিন্তু একদমই হবে না। আচ্ছা, এই 3টে ধাপ একত্রে বিশ্লেষণ করলে শিক্ষাদানের প্রকৃত রূপ বোঝা যায়। নেক্সট, পরের প্রশ্ন। কোন পর্যায়ে শিক্ষক তার সিদ্ধান্তের সম্ভাব্য ফল সম্পর্কে অনুমান করেন? কোন পর্যায়ে শিক্ষক তার সিদ্ধান্তের যে সম্ভাব্য একটা ফল হতে পারে, কি হতে পারে, আমি যে শিক্ষাটা দেব তার রেজাল্ট কি আসতে পারে, এটা অনুমান করে কোন পর্যায়ে? ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ, প্রি অ্যাক্টিভ, রেমেডিয়াল। অ্যান্সার কি হবে? কারণ এই যে দেখো এখানে যেটা বলেছে যে শিক্ষক সিদ্ধান্তের সম্ভাব্য ফল সম্পর্কে অনুমান করা, এটা সে কোন স্টেজে করছে? প্রি অ্যাক্টিভ, মানে যখন সে প্ল্যানিং করছে, আমি এভাবে বোঝাবো তাহলে এই রেজাল্টটা আসতে পারে, বা তাহলে এটা সেটা তারা ঠিক করে বুঝতে পারবে, তাদের ডাউটসটা ক্লিয়ার হবে, এটাকে বলা হচ্ছে হলো প্রি অ্যাক্টিভ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। প্রি অ্যাক্টিভ পর্যায়কে পরিকল্পনা পর্যায় বলা হয়। প্রি অ্যাক্টিভ পর্যায়কে আমরা কি বলি? পরিকল্পনা পর্যায়। এই পর্যায়ে শিক্ষক আগাম ভাবেন যে নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করলে শিক্ষার্থীরা কিভাবে প্রতিক্রিয়া দেবে, যে আমি এইভাবে বোঝাবো তাহলে তারা কি রিয়াকশন দিতে পারে, তারা বুঝবে না বুঝবে না। ঠিক আছে, লক্ষ্য অর্জিত হবে কিনা, যে আমি এই পদ্ধতিতে ওদের বোঝাবো তাহলে আমার এই যে টার্গেটটা, এই পড়াটুকু বোঝানোর যে টার্গেট, সেটা আমার কমপ্লিট হবে কিনা। ঠিক আছে, নেক্সট দেখো। শিক্ষক এখানে সম্ভাব্য ফলাফল অনুমান করেন। ঠিক আছে, প্রেডিকশন করেন যে কি হতে পারে। ভবিষ্যৎ শিক্ষাদানের ভিত্তি এই পর্যায়েই গড়ে ওঠে, যে না এইভাবে করলে ওদের কাছে ক্লিয়ার হচ্ছে, তার মানে এরপরে এই ধরনের যে জিনিসগুলো সেগুলো আমি এই পদ্ধতিতেই বোঝাবো। ঠিক আছে, এগুলো কি ভবিষ্যৎ শিক্ষাদানের ভিত্তি এই পর্যায়েই কিন্তু গড়ে ওঠে।
আচ্ছা, আমাদের কিন্তু আপার প্রাইমারির অনলাইন ক্লাস চলছে সায়েন্স এবং আর্টস উভয়েরই। সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ সমস্ত কিছুর চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস নোট পাবে এবং সাথে কিন্তু তোমরা এমসিকিউ পাবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? আর আরও ডিটেলসে জানার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ 7384504759 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। কারণ এখন একদম নতুন বছর শুরু হয়েছে 2026, তাই তো? তো নতুন বছরের জন্য কিন্তু তোমাদের নিউ ইয়ার ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে জানুয়ারি মাসটা। জানুয়ারি মাসটা কিন্তু তোমাদের জন্য নিউ ইয়ার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কারণ আর 10 দিন বাকি রয়েছে জানুয়ারি মাসে। তারপরে কিন্তু তোমাদের আবার পুরনো যে ফিস ছিল সেই ফিসটাই থাকবে এবং ফিসটা ওয়ান টাইম, একদমই কম ফিস, সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে কভার করা হবে, ঠিক আছে? চলো নেক্সট, পরের এমসিকিউ দেখো, লক্ষ্য নির্ধারণ ও বিষয়বস্তুর নির্বাচন একসাথে ঘটে, ঠিক আছে? লক্ষ্য নির্ধারণ আর বিষয়বস্তুর নির্বাচন একসাথে ঘটে কোনটা? ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ, প্রি অ্যাক্টিভ, মূল্যায়ন। কি করা হচ্ছে? লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে যে আমি কি করব, কিভাবে পড়াবো। বিষয়বস্তু নির্বাচন, কোন বিষয়টা পড়াবো, তো প্ল্যানিং, এটা কি হবে? প্রি অ্যাক্টিভ পর্যায়। চলো তাহলে যে লক্ষ্যবস্তু নির্ধারণ মানে পাঠ শেষে পরীক্ষার্থীরা কি শিখবে সেটা স্থির করা। আমি একটা লক্ষ্য নির্ধারণ করছি, তার মানে এটা এই চ্যাপ্টারটা পড়ানোর পরে স্টুডেন্টরা কি শিখবে এটা আমি নির্ধারণ করছি। আচ্ছা, বিষয়বস্তু নির্বাচন মানে কি? লক্ষ্য অর্জনের জন্য কোন বিষয়টা শেখানো হবে। যে আমার শেখাতে হবে ধরো জ্যামিতি, ঠিক আছে? তো জ্যামিতি শেখাতে গেলে জ্যামিতির কোন জিনিসগুলো বেসিক, কোনগুলোকে আগে শেখাবো, তা অ্যাঙ্গেল, লাইন্স, তারপরে আস্তে আস্তে ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবে। তো কোন বিষয়টা শেখানো হবে সেটাও কিন্তু বিষয়বস্তু নির্বাচনের মধ্যে পড়ছে। আচ্ছা, এই দুটো কাজ কি পাঠ শুরু হওয়ার আগেই করতে হবে, আর সম্পূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এটাকে ধরা হবে। তাই এগুলি প্রি অ্যাক্টিভ পর্যায়ের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, শিক্ষাদানের কৌশল বাস্তবে প্রয়োগ করা হয়। শিক্ষাদানের কৌশল বাস্তবে প্রয়োগ, খুব ইজি কোশ্চেন। অ্যান্সার কি হবে দেখো, অপশন আছে প্রি অ্যাক্টিভ পর্যায়ে, ইন্টারঅ্যাক্টিভ পর্যায়ে, পোস্ট অ্যাক্টিভ পর্যায়ে, প্ল্যানিং। তো অ্যান্সার হবে কি ইন্টারঅ্যাক্টিভ পর্যায়ে। শিক্ষাদানের বাস্তবে যে প্রয়োগটা সেটা ইন্টারঅ্যাক্টিভ পর্যায়ে কিন্তু হচ্ছে। নেক্সট, শিক্ষাদানের কৌশল লেকচার, ডিসকাশন, ডেমনস্ট্রেশন ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, কেবল পরিকল্পনা থাকলে সেটা কার্যকর হয় না, সেটাকে বাস্তবায়ন করাও কিন্তু প্রয়োজন। এই কৌশলগুলি বাস্তবে প্রয়োগ কোথায় হয়? শ্রেণীকক্ষে হয়। শ্রেণীকক্ষ মানে সেটা ইন্টারঅ্যাক্টিভ। শিক্ষক শিক্ষার্থীর সরাসরি পারস্পরিক ক্রিয়া ঘটে এই পর্যায়ে, তাই এটি ইন্টারঅ্যাক্টিভ পর্যায়ের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, কোন পর্যায়টিকে শিক্ষাদানের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা যায়? শিক্ষাদানের কেন্দ্রবিন্দু, শিক্ষাদানের কেন্দ্রবিন্দু কোন পর্যায়কে বলা হচ্ছে? প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ, ডায়াগনস্টিক। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে ইন্টারঅ্যাক্টিভ, ঠিক আছে? যে শিক্ষাদানের কেন্দ্রবিন্দু কোন পর্যায়টাকে বলা হচ্ছে? ইন্টারঅ্যাক্টিভ। কারণ এই পর্যায়টা যদি না থাকে তাহলে কোনোটাই হবে না। তুমি হাজার প্ল্যানিং করলে, হ্যাঁ, তুমি হাজার চিন্তা করলে যে আমি পরীক্ষা নেবো এই সেই, কিন্তু তুমি পড়ালেই না, তাহলে তো রেজাল্টটা আসবে না, তাই না? চলো দেখো, বলেছে এই পর্যায়ে কি ঘটছে? প্রশ্ন উত্তর, আলোচনা, উদ্দীপনা এবং প্রতিক্রিয়া। মানে আমি কি শেখাচ্ছি, স্টুডেন্টদেরকে কি আমি দিলাম সেটা উদ্দীপনা, এবং তাদের কি রিয়াকশন আসলো সেটা প্রতিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই সক্রিয় ভূমিকা পালন করে। যে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই ক্লাসে অ্যাক্টিভ। টিচার রিডিং পড়েই যাচ্ছে, ক্লাস ছাত্ররা এরকম গালে হাত দিয়ে বসে আছে, তাদের ভালোই লাগছে না,
কারণ পড়ার মধ্যে যদি একটা হাসি মজা গল্প না থাকে, সেই পড়াটা তখন কিন্তু ইন্টারেস্টিং হবে না। আর তুমি কাদের শেখাতে যাচ্ছ? আপার প্রাইমারির এক্সাম মানে কিন্তু ছোট, ছোট বাচ্চাদের কিন্তু শেখাতে যাচ্ছ। তো তাদের মতো করে কিন্তু তোমাদেরকে এই ব্যাপারগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। যখন ইন্টারভিউ দেবে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে কিন্তু এখান থেকে, হ্যাঁ? শেখানো ও শেখা এই ২ প্রক্রিয়া কিন্তু একসাথেই চলে। আচ্ছা, তাই ইন্টারেক্টিভ পর্যায়কে শিক্ষাদানের কেন্দ্রবিন্দু বলা হয়। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ও শিক্ষকের শক্তি বৃদ্ধি কোন পর্যায়ে অন্তর্গত? শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন আর শিক্ষকের শক্তি বৃদ্ধি কোন পর্যায়ের অন্তর্গত? প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ মূল্যায়ন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইন্টারঅ্যাক্টিভ পর্যায়ের মূল্যায়ন। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলেছে, শিক্ষার্থীদের উত্তর দেওয়া, আচরণ দেখানো, সেটাকে কি বলা হচ্ছে? রেসপন্স। যে তারা কি উত্তর দিল, তারা কিরকম রিয়াকশন দিল, কি আচরণ করলো, সেটাকে বলা হচ্ছে রেসপন্স। আচ্ছা, শিক্ষকের প্রশংসা, উৎসাহ এবং সংশোধন, সেটাকে বলা হচ্ছে রেইনফোর্সমেন্ট। এই ইংলিশ টার্মগুলো মাথায় রাখবে। যে শিক্ষক একটা উত্তরের প্রশংসা করলো, শিক্ষক স্টুডেন্টটাকে উৎসাহ দিল যে বাহ খুব ভালো হচ্ছে, আরো ভালো করে করো। বা সংশোধন, ধরো কেউ ভুল করলো সেটাকে সংশোধন করো, না তোমার এটা এই জায়গাটা ভুল হচ্ছে, এটাকে এইভাবে বলো, তাহলে ব্যাপারটা আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে হলো রেইনফোর্সমেন্ট। নেক্সট দেখো, এগুলি ঘটে তখনই যখন পাঠদান চলমান, মানে যখন আমরা পড়াচ্ছি তখনই কিন্তু এই জিনিসগুলো ঘটে। শ্রেণীকক্ষের তাৎক্ষণিক পরিস্থিতির সঙ্গে যুক্ত। শ্রেণীকক্ষের যে তাৎক্ষণিক পরিস্থিতি, মানে তাৎক্ষণিক বক্তৃতা দেয় না, ইনস্ট্যান্ট তোমাকে টপিক দেবে, ইনস্ট্যান্ট তোমাকে সেই টপিকে বলতে হবে। তো এটা কি তাৎক্ষণিক পরিস্থিতির সঙ্গে যুক্ত, যে তোমাকে ওই যে ইনস্ট্যান্ট একটা পরিবেশ শ্রেণীকক্ষে, তখনই তোমাকে কিন্তু এই প্রশ্ন উত্তর, সংশোধন, প্রশংসা এই সমস্ত কিছু করতে হবে। তাই এগুলি ইন্টারেক্টিভ পর্যায়ের অন্তর্গত, যেহেতু শ্রেণীকক্ষে হচ্ছে। চলো পরের প্রশ্ন। পাঠদানের সফলতা বিশ্লেষণ করা হয়, পাঠদানের সফলতা বিশ্লেষণ করা হচ্ছে কোন স্টেজে? প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ পর্যায়ে। তো অ্যান্সার হবে কি? পোস্ট অ্যাক্টিভ পর্যায়ে। তো আজকে 10টা এমসিকিউ, 10টা এমসিকিউতে তোমরা কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পেতে। চলো দেখো, এবার পোস্ট অ্যাক্টিভের এই প্রশ্নটা বলেছে, পাঠ শেষ হওয়ার পর শিক্ষক যাচাই করেন। কি যাচাই করেন? লক্ষ্য পূরণ হয়েছে কিনা, শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে। এটি শিক্ষাদানের ফলাফল বিশ্লেষণ করে। পোস্ট অ্যাক্টিভ তো যেহেতু, সফলতা বা ব্যর্থতা নির্ধারণ হয় এই পর্যায়ে, যে সফল হলো না ব্যর্থ হলো। তাই এটি পোস্ট অ্যাক্টিভ পর্যায়ের কাজ। কোশ্চেন নাম্বার 8, কোন পর্যায়ে শিক্ষক সিদ্ধান্ত নেন পুনরায় শেখাবেন কিনা? যে কোন পর্যায়ে শিক্ষক সিদ্ধান্ত নেন যে না, এটাকে পুনরায় শেখাতে হবে কি হবে না, কারণ সে যখন মূল্যায়ন করবে, মূল্যায়নের পরে সে বুঝতে পারবে যে কতটা ইমপ্রুভমেন্ট হলো কি হলো না, এই সমস্ত কিছু। তো প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ পরিকল্পনা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পোস্ট অ্যাক্টিভ। ঠিক আছে? অ্যান্সার কি হবে? পোস্ট অ্যাক্টিভ। দেখো বলেছে, মূল্যায়নের মাধ্যমে বোঝা যায় শিক্ষার্থীরা বিষয়টি আয়ত্ত করেছে কিনা। মূল্যায়ন করলে বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা বিষয়টা আয়ত্ত করেছে কিনা। যদি লক্ষ্য পূরণ না হয়, পুনরায় শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদি লক্ষ্য পূরণ না হয়, সেটাকে আবার শেখানো, দেখবে রেমিডিয়াল ক্লাস দেওয়া হয়, তাই তো? স্কুল লেভেলে বা কলেজ লেভেলের থেকে স্কুল লেভেলে বেশি দেখা যায় যে রেমিডিয়াল ক্লাস দেওয়া হলো পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য। তো আবার পুনরায় শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত শুধু মূল্যায়নের পরেই সম্ভব, যে কতটা বুঝতে পারলো কি পারলো না, বা ইমপ্রুভমেন্ট হলো কি হলো না, এটা একমাত্র মূল্যায়ন হলেই সেটা কিন্তু সম্ভব। তাই এটি পোস্ট অ্যাক্টিভ পর্যায়ের অন্তর্গত। শিক্ষার্থীদের শেখার ঘাটতি শনাক্তকরণ প্রধানত ঘটে প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ আর টিচিং। শিক্ষার্থীদের শেখার যে ঘাটতি, শিক্ষার্থীদের শেখার যে ঘাটতি, কতটা ঘাটতি রয়েছে শেখার জন্য, সেটা সেই শনাক্তকরণটা প্রধানত ঘটে কোন স্টেজে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পোস্ট অ্যাক্টিভ স্টেজে কিন্তু ঘটে।
ঠিক আছে? দেখো প্রশ্নগুলো মানে অপশন দেখে মনে হচ্ছে একই ধরনের, কিন্তু যখন ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য প্রশ্নের মধ্যে আসবে তখন কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শেখার ঘাটতি মানে কি? শিক্ষার্থী হয় দুর্বল। এটা কি বোঝায়? পরীক্ষা, মৌখিক প্রশ্ন, পর্যবেক্ষণের মাধ্যমে এটা বোঝা যায়। ঠিক আছে? তাই এটা মূল্যায়নের অংশ। আর মূল্যায়ন ঘটে পোস্ট অ্যাক্টিভে। কোশ্চেন নাম্বার 10, কোন পর্যায়টি ভবিষ্যৎ শিক্ষাদানের দিক নির্দেশ দেখায়? প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ আর হলো ইনস্ট্রাকশনাল। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য থাকছে হলো HW। ঠিক আছে? তোমরা এটা কমেন্ট করবে। অ্যান্সারটা কমেন্ট করে জানাবে যেটার উত্তর কি হবে। ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে কিন্তু আবার তোমাদের জন্য ক্লাস চলে আসবে, তোমাদের অল্টারনেট হিসেবে আসছে, ধরো সিডিপি, সায়েন্স এরকম ভাবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ। আর প্রত্যেকে খুব জোর দিয়ে কিন্তু সিলেবাসটা অ্যাটলিস্ট কমপ্লিট করে রাখো, যেন ফর্ম ফিল আপের পর তোমাকে রিভিশন করতে হয়, পড়তে না হয়। ঠিক আছে? তো চলো আজকের মতো শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।